নমস্কার, আমি সুররঞ্জন গঙ্গোপাধ্যায়। আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমার চ্যানেলে। চলুন ভিডিওটা শুরু করি। এই ভিডিওতে আমরা আলোচনা করব নিফটি ফিফটির এরপর কি হতে পারে। আমরা কয়েকদিন থেকেই দেখছি নিফটি অনেকখানি পড়ে যাচ্ছে। এরপর নিফটি ফিফটির কি হতে পারে, তো সেটা শুরু করার আগে আমি অনুরোধ করব, আপনারা যারা আমার চ্যানেলে নিয়মিত অ্যানালিসিস দেখেন বা ভিডিও দেখেন বা যারা নতুন দেখছেন, তারা এই দুটি শর্ট ভিডিওকে অন্ততপক্ষে একবার দেখে নিন। হয়তো আগেও শুনেছেন, তবু আর একবার দেখে নিন এবং ডেটটাকে ফলো করুন। সেপ্টেম্বর 28, 2024 আমি এই শর্ট ভিডিওটা করেছিলাম, একটি ছোট্ট ভিডিও, যেখানে বলেছিলাম যে ওয়ার্ল্ড মার্কেট কিন্তু দারুণ বুলিশ, কিন্তু সতর্ক থাকুন, অতি ভালো নয়। ডেটটা কেন দেখতে বললাম? কারণ ডেটটা দেখবেন, যেটি দেখে আপনার মনে হবে যে চার্টের ডেলি টাইম ফ্রেমে নিফটিকে সেই ডেট থেকে দেখতে শুরু করবেন। এটি 1 নম্বর ভিডিও, যেটা 1টা মিনিট লাগবে, একটু শুনবেন। এবং তারপর আরেকটি ভিডিও যেটা নিয়ে খুবই বিতর্ক হয়েছিল, যে মার্কেট ক্র্যাশ হবে নাকি। এই ভিডিওটা প্রকাশ করেছিলাম 30শে সেপ্টেম্বর 2024, যেটিতে অনেকখানি কমেন্ট পড়েছিল, 23টি, এবং ফেসবুকে প্রচুর কমেন্ট পড়েছিল এবং লোকজনে বিভিন্ন রকম কথা বলেছিলেন। তো যে চার্টটা, যে কম্পেয়ার চার্টটা করা হয়েছিল 2007-08-এর সঙ্গে, সেই চার্টটার সঙ্গে এবার আপনারা সেই চার্টটাকে একটু মিলিয়ে, এখনকার চার্টটাকে একটু মিলিয়ে দেখুন যে কোনো মিল পাচ্ছেন কি না। শুধুমাত্র ট্রোলিং করাটাই কিন্তু, বা বিভিন্ন রকম কথা বলাটাই কিন্তু আসল উদ্দেশ্য নয়। যদি কিছু শিখতে চান, জানতে চান, তাহলে ভালোভাবে শিখুন, ভালোভাবে জানুন। চলুন, আমরা এটি দিয়ে এটাই বোঝানোর চেষ্টা করছি যে অ্যানালিসিসগুলো আমি করি আমার বোধবুদ্ধি অনুযায়ী, সেগুলো আপনারা নিজেরাও বিচার করুন এবং বিচার করে তার থেকে সিদ্ধান্তে আসুন। এখানে আমি অনেকগুলো দাগ দিয়ে রেখেছি। তার মধ্যে আপনারা যারা পুরনো ভিডিও দেখেছেন, তারা দেখবেন যে এই দাগগুলো কিন্তু ছিল না। আমি মুছে দিচ্ছি। এই কয়েকটি দাগ কিন্তু দিনের পর দিন আমি রেখে উইকলি টাইম ফ্রেমে, আমি যখন নিফটির অ্যানালিসিস করতাম, ডেলি টাইম ফ্রেমে অ্যানালিসিস যখন করতাম, সবগুলো টাইম ফ্রেমে আমি করতাম। তো নিফটির উইকলি টাইম ফ্রেমে কিন্তু এই চার্টটি দেওয়া আছে, আপনারা পুরনো ভিডিও দেখলে পরে দেখতে পাবেন। তো যাই হোক, দীর্ঘদিন বন্ধ করেছি, তো একটু আগে থেকে আমি এই জন্য শুরু করি। দেখুন, এই লেভেলটি যখন ব্রেক করে নিচে নামলো, তখন কিন্তু মার্কেট সাপোর্ট দেওয়ার চেষ্টা করেছিল এই লেভেলে, কিন্তু এটাকেও যখন ভাঙলো, তখন এই লেভেল পর্যন্ত দাগ, এবং এই ট্রেন্ড লাইনটি হয়তো দাগ দেওয়া ছিল। তখন এই ট্রেন্ড লাইনটি থেকে প্রথম সপ্তাহে কিন্তু সাপোর্ট নেবার চেষ্টা করেছে। তারপরের সপ্তাহে উপরের দিকে গিয়ে কিন্তু সে নিচে ক্লোজিং দিয়েছে। এখন কি হতে পারে, এটি হচ্ছে সবচাইতে বড় প্রশ্ন। আপাতত সবাই এটা বুঝতে পেরে গেছেন যে নিফটি একটু হলেও কিন্তু বিয়ারিশ, এবং একটু নয়, বেশ অনেকটা বিয়ারিশ অবস্থায় রয়েছে। ট্রেন লাইনের নিচে ক্রস করেছে, এখান থেকে মার্কেট ঘুরতেও পারে। এবারে আমরা যে লাইনগুলোকে, লেভেলগুলোকে মুছে দিলাম, সেই লেভেলগুলোকে আমরা একটু ফিরিয়ে আনার চেষ্টা করি। যদি ফেরে, আমি দেখি নিশ্চয়ই ফিরবে বলে আমার অভিমত। দেখুন, একটি লাইন, এই লাইনটি আমরা আঁকলাম। এই লাইনটিকে, এই ট্রেন্ড লাইনটিকে আঁকা যায়। আমি একটু বড় করি, তাহলে আপনারা দেখতে পাবেন। দেখুন, এইভাবে একটা ট্রেন্ড লাইন কিন্তু আমি আঁকতে পারি। নিজে থেকে এই অবস্থায় ট্রেন্ড লাইন আঁকতে পারি। এখন এই পর্যন্ত, অর্থাৎ নিচের এই পর্যন্ত কিন্তু আসতে পারে, নাও পারে, কারণ এর আগে কিন্তু অনেক সাপোর্ট লেভেল রয়েছে। সেই সাপোর্ট লেভেলগুলো আমরা দেখাবো যে নিফটির কী হতে পারে, কতদূর আসতে পারে, কতদূর আসবেই সে কথা আমরা কেউ জানি না। যাই হোক, এইভাবে আমরা একটা ট্রেন্ড লাইন আঁকতে পারি। এই ট্রেন্ড লাইনটা কীভাবে এঁকেছি আপনাদেরকে আমি দেখালাম। এরপর আমরা দেখি যে আমাদের লেভেলসগুলো আসে কিনা। আমি সব লেভেলগুলোকে আগে এঁকে নিই। এই হচ্ছে প্রত্যেকটা লেভেল। এখানে
একটি লেভেল আগে দিয়েছি, এই লেভেলটা সম্পর্কে আগে জানুন, প্রথমকার এই লেভেল সম্পর্কে। যদিও এই লেভেলকে ভেঙে আগেই নিচে নেমে সেখানে স্টে করেছে এবং তারপর নিচে নেমেছে। এখন এখান থেকে কিন্তু একটা সাপোর্ট লেভেল এসে দাঁড়িয়ে আছে, যেটি 23,500, যেখানে আমরা যদি 200 মুভিং অ্যাভারেজকে আঁকি, ডেলি টাইম ফ্রেমে মুভিং অ্যাভারেজকে আঁকি, তাহলে দেখবেন যে এই রিজনে আছে এবং এই রিজন থেকেই সে সাপোর্ট নেবার চেষ্টা করছে। এখন এখানে একটি লাইনও আঁকা রয়েছে, এখান থেকে সাপোর্ট নিয়ে পরের দিন সে উপর দিকে উঠতে পারে, এই ট্রেন লাইন থেকে ধাক্কা খেয়ে নিচে নামতে পারে, আরও বুলিশ দেখানোর জন্য উপরে যেতে পারে এবং এখান থেকে ধাক্কা খেয়ে এখানে স্টে করে উপরের দিকে চলে যেতে পারে, নিচে নামতে পারে, অনেক কিছু হতে পারে। কিন্তু আপনি লেভেলসগুলো দেখে রাখুন, এই লেভেলের উপরে যতক্ষণ পর্যন্ত সাস্টেন না করবে ততক্ষণ পর্যন্ত আপনি মনে করবেন না যে নিফটি কিন্তু বুলিশ হলো। এইটুকু রেঞ্জে যেতে পারে, আবার নিচের দিকে নামতে পারে, এমনকি আরও উঁচুতে যেতে পারে এবং তারপরও কিন্তু নামতে পারে। তো যাই হোক, আমাদেরকে তত সাপেক্ষেতে চুপ করে বসে থাকলে চলবে না। যদি এর ওপরে যায় তখন আমরা বুলিশের ট্রেড নেব, এর নিচে আসে তখন আমরা বিয়ারিশ ট্রেড নেব, ইত্যাদি। কিন্তু মার্কেট কি হতে পারে। এই লেভেলের পরে সবথেকে বড় যে সাপোর্ট লেভেলটি আছে সেই লেভেলটি আমি এই জোনটাকে চিহ্নিত করেছি, সেটি হচ্ছে 22,800 কাছাকাছি, 840-40 এই রেঞ্জে। এরপরেও আরও একটা মিনি আপনার লেভেল আছে, যেটা আমি এখানে আঁকিনি, সেটা হচ্ছে এই অঞ্চলে, যেটা হচ্ছে 22,600-টশোতে। 22,600-টশোতে কিন্তু একটি লেভেলস আছে। যাই হোক, এই যে রিজিয়ন, এই রিজিয়নের উপরের পার্ট হচ্ছে আমার 22,800, এটা একটি স্ট্রং সাপোর্ট জোন। এখান থেকে এই অঞ্চলে এসে সময় কাটিয়ে ধীরে ধীরে উপরে উঠতে পারে বা এই অঞ্চলে কিছুদিন সময় কাটাতে পারে, যেমন এখানে কিন্তু দীর্ঘদিন সময় কাটিয়েছিল। কেন আমরা 22,600 লেভেলটা ইম্পর্টেন্ট সেটাকে আমরা একটু বোঝার চেষ্টা করি, যে 22,600 বা 22,800 লেভেলটি বারবার ইম্পর্টেন্ট কেন। কারণ দেখুন, একবার ধাক্কা খেয়েছে, যেতে পারেনি, দুবার চেষ্টা করেছে, তিনবার করেছিল, নামিয়ে দিয়েছে, তারপর আবার করেছে। অর্থাৎ এই লেভেলটা যদি নিচে নেমে যায় তাহলে খুব বিয়ারিশ হবে। আর এই লেভেলটাকে যারা এত দূর তুলে বুলিশ করেছিল তারা কিন্তু এই লেভেলটাকে নিচে নিফটিকে যেতে দেবে না। দেবে না বলছি, দেওয়ার চেষ্টা করবে না, মানে তারা অন্ততপক্ষে একটা ফাইট দেবে। তো এই যে অঞ্চল, এই অঞ্চলেও কিন্তু দেখুন বারবার ধাক্কা খেয়েছিল এবং ফিরে এসেছিল, বারবার ধাক্কা খেয়েছিল, ফিরে এসেছিল, বারবার ধাক্কা খেয়েছে, ফিরে এসছে, বারবার ধাক্কা খেয়েছে, ফিরে এসছে, এবং খুব সহজে এটাকে ভাঙতে পারেনি। অনেক দিন পর ভেঙেছিল, মার্কেটকে আবার নামিয়ে এনেছিল, আবার তুলেছিল, আবার নামিয়ে এনেছে। অর্থাৎ এই অঞ্চলে কিন্তু অনেক শক্তি খরচ করে তবে এর উপরে নিফটিকে নিয়ে যেতে পেরেছিল বুলিশ ট্রেডাররা, বায়ার্সরা নিয়ে যেতে সক্ষম হয়েছিল। সুতরাং এই লেভেলটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা লেভেল এবং তার উপরে এই লেভেলটাও গুরুত্বপূর্ণ লেভেল, যেটা একটা বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করছে। যদি এটা কেউ না ভেঙে আসে তাহলে দেখতেই পাচ্ছেন এখান থেকেও কিন্তু একটা লেভেলস রয়েছে। দেখুন, ধাক্কা খেয়ে নিচে নেমেছিল, ধাক্কা খেয়ে নিচে নেমেছে, পার করেছে, এবং তারপর কিন্তু মার্কেট যতবারই নিচে দেখুন বড় বড় উইক রয়েছে, এই সমস্ত উইক থেকে কিন্তু বায়ার্সরা কাজ করেছেন। অর্থাৎ এই অঞ্চলে, যে অঞ্চলে প্রবেশ করছে, এই অঞ্চলে কিন্তু বায়ার্স এবং সেলারদের একটা মারপিট হওয়ার সম্ভাবনা রয়েছে। সুতরাং প্রথমেই কী চেষ্টা করবে বায়ার্সরা চেষ্টা করবেন মার্কেট যাতে এর উপরেই থাকে। 200 দিনের মুভিং অ্যাভারেজকে যদি মুভিং অ্যাভারেজকে যদি ভেঙে দেয় তাহলে রিটেলাররাও কিন্তু কোনো না কোনো জায়গাতে তারা পেরে উঠবেন না। যদিও রিটেলাররা আস্তে আস্তে যেতে শুরু করেছেন, কারণ এফআইদের সেলিং হচ্ছে এখন কম টাকা, 1,500, 2,000, 2,500, 3,000 কোটি টাকার মধ্যে, কিন্তু তার সত্ত্বেও কিন্তু মার্কেট পড়ছে। সুতরাং শুধু তাদের দোষ দিলে চলবে না, কোনো না কোনো জায়গাতে রিটেলাররা এবং ডিআইসরাও কিন্তু সেটাকে প্লে করছেন, ভয় পাচ্ছেন যে অনেকখানি দুর্বল হয়েছে, এই সময় বেরিয়ে যাওয়াটাই বেটার। এখন এখানে সাপোর্ট নিতে পারলে খুবই ভালো, সাপোর্ট নিয়ে চেষ্টা করবে খানিকটা, কিন্তু মনে রাখবেন যে ট্রেন্ড লাইনটা আছে, এর নিচে নেমে গেলে আমাদের স্ট্রং সাপোর্ট লেভেল এবং তারপর একের পর এক সাপোর্ট লেভেল রয়েছে। কিন্তু এই যে বড় অঞ্চল আছে, এই অঞ্চলটা কিন্তু সহজে ব্রিজ করতে দেবে না। যদিও এটা কিন্তু অনেক বড় রেঞ্জ, আমরা সপ্তাহের কথা বলছি, ভাঙতে প্রচুর দিন সময় লাগবে। আবার কবে ভিডিও করব আমি জানি না, যদি আপনারা পছন্দ না করেন সেক্ষেত্রে এত অ্যানালিসিস করার কোনো প্রয়োজন হয় না।
তো যাই হোক, এখানে এসে কিন্তু একটা স্ট্রং সাপোর্ট লেভেল রয়েছে। আপাতত আমরা কেবল দুটি লেভেলের দিকে নজর রাখবো, নিচের দিকে সাপোর্ট লেভেল হিসেবে 22,800, 22,600 এই লেভেলটাকে টেকানোর চেষ্টা করবেন বায়ার্সরা। সুতরাং এটা দুটো বড় সাপোর্ট লেভেল হিসেবে কাজ করবে। উপরের দিকে ট্রেন্ড লাইনটা রয়েছে, আপনারা নিজেরাই আঁকতে পারবেন, নিজেদের চার্টে এঁকে রাখুন এবং নিয়মিত দেখুন। উইকলি অর্থাৎ সপ্তাহের শেষে আপনারা বিচার করবেন যেটাতে কি হলো কি না হলো। আজকের আলোচনা এই পর্যন্তই। আশা করি আমাদের ভালো লেগেছে। যদি কোনো প্রশ্ন থাকে আপনারা প্রশ্ন করতে পারেন। নমস্কার, ধন্যবাদ।